প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন শাহিন হোসেন মিঠু ভাই। ওনার বাড়ি গাজীপুর জেলায়। আর যে ঘটনাটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি মূলত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কোনো একটি জায়গার ঘটনা। সঙ্গত কারণে স্পেসিফিক ভাবে ওই জায়গাটির নাম বলছি না, কিন্তু ওই জায়গাটির নাম তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন স্পেসিফিক ভাবে ওই বিশেষ জায়গাটির নাম যেন আমরা না বলি। তো ঠিক আছে, আমরা ওই জায়গাটির নাম উজ্জ্বল রাখলাম। তো এই ঘটনাটি মূলত উনি ওনার চাচাতো ভাইয়ের ওয়াইফ, মানে ওনার এক ভাবির কাছ থেকে শুনেছিলেন। ওনার চাচাতো ভাইয়ের এই যিনি ওয়াইফ, মানে ওনার ভাবি, তার বাড়ি ওই কালীগঞ্জ উপজেলারই একদম প্রত্যন্ত এলাকায়, যেখানে কিছুটা বনাঞ্চল রয়েছে, এবং তার বিয়ে হয়েছিল 2001 সালে। আর বিয়ের পর ওনারা খেয়াল করতেন যে ওনার ভাবি সহজে ওনার বাপের বাড়িতে যেতে চাইতো না। শুরুতে আশেপাশের লোক এবং পরিবারের লোকরা ভেবেছিল হয়তোবা শ্বশুর বাড়ি ভালো লেগে গিয়েছে, স্বামীর প্রতি ভালোবাসা, এই কারণে সে তার বাপের বাড়িতে যেতে চায় না। তো একদিন কি হয়, কৌতূহলবশত এই মিঠু ভাইয়ের মা এই ভাবিকে জিজ্ঞেস করেন যে কি গো বৌমা, তোমাকে তো তোমার বাপের বাড়িতে যেতে দেখি না, যাও না কেন, কোনো সমস্যা নাকি? তখন উনি বলেন যে আপনি দেখি বিষয়টা খেয়াল করছেন কাকি। আচ্ছা যাই হোক, তাহলে আপনাকে বলি শোনেন। তো মিঠুকে আপনি একটু অন্য ঘরে পাঠাই দেন, ও যদি শোনে তাহলে ভয় পাবে। তখন আবার এই মিঠু ভাইয়ের আম্মা বলে না ঠিক আছে, শুনুক, কোনো সমস্যা নেই। তখন ওই ভাবি বলেন মিঠু ভাইয়ের আম্মাকে যে ওনাদের এলাকায় বেশ কিছু ঝামেলা আছে, আর রাতের বেলা নাকি কেউ যদি বের হয়, বিশেষ করে গভীর রাতে, কিছু না কিছু নাকি কেউ দেখেই, বিশেষ করে ভয়ানক কোনো ব্যাপার। আর এই কারণে যে সে বাড়ি থেকে যায় না তা না, কারণ সেখানে তো লোকজন থাকে, এভাবে ভয়ানক জিনিস দেখে দেখে সবাই তো গ্রাম ছেড়ে চলে যাচ্ছে না, কিন্তু বিশেষ একটা কারণে নাকি উনি খুব ভয় পেয়েছেন, এবং যার প্রেক্ষাপটে উনি সহজে বাড়ি মানে বাপের বাড়িতে যেতে চান না। এবং সেই বিষয়টি তিনি উল্লেখ করেন। তিনি বলেন যে ওনার এক খালাতো বোনের বিয়ে হয় ওনারই বাড়ির পাশে। তো বিয়ের পরে ভালোই চলছিল, 4 থেকে 5 বছর বেশ ভালো, কারণ ওনার খালাতো বোনের হাজবেন্ড কাজকাম করছিল, কিন্তু কাজকামে খুব বেশি সুবিধা করতে না পারার কারণে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, এবং সেই অনুযায়ী বিভিন্ন কাজ এগিয়ে নিয়ে যাওয়া হয়। তো এভাবে দেখতে দেখতে তার ফ্লাইটের সময় ঘনিয়ে আসে। যেদিন ফ্লাইট ছিল সেদিন তার ওই খালাতো বোনের হাজবেন্ড তার ছোট ভাইকে সাথে নিয়ে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, যে এয়ারপোর্ট পর্যন্ত তার ছোট ভাই পৌঁছে দিয়ে আবার বাড়িতে ফেরত আসবে। ওই সময়ে এরকম মোবাইল ফোন কিন্তু প্রচলিত হয়নি, আর যোগাযোগ বলতে শুধু টেলিফোনে কল করা যেত। মোবাইল ফোন তখনও মানুষের হাতে ছিল, তবে এতটা মানে হাতে হাতে ছিল না, ছিল অনেক কম ছিল। কোন একটা জায়গায় ওই যে মোবাইল ফোনে 3 টাকা 5 টাকা মিনিটে কথা বলা যেত, বা 2 টাকা মিনিটে কথা বলা যেত, এইরকম আর কি। তো এই দালালের মাধ্যমে তিনি বিদেশ যাবেন আর কি, সেই দালালও তার সাথে যায়, তার কাছে তার ভিসা পাসপোর্টটা দিয়ে রাখে। এভাবে বাড়ি থেকে সকলে বের হয়ে যায়। আর 4-5 বছরে সেই ভাবির খালাতো বোনের 2টি পুত্র সন্তান জন্ম লাভ করে। তো যেদিন সকালবেলা তার হাজবেন্ড এবং দেবর বিদেশে যাওয়ার কথা বলে সেই দালালের সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তো স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ, পরিবারের সদস্য দূরে চলে যাচ্ছে। সন্ধ্যার পর যেটা হয় সেটা হলো ওই ভাবির খালাতো বোন তিনি তার 2 বাচ্চা এবং শাশুড়ি নিয়ে ঘরেই ছিলেন। রাত গভীর হয়ে যায়, তারা অপেক্ষা করছিলেন বিশেষ করে ওই খালাতো বোনের হাজবেন্ডের ভাই, মানে তার দেবর, তিনি আসবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন,
তো ওই চিন্তা করে তারা অপেক্ষা করছেন, তখন আসছিল না। তখন তাদের দেরি দেখে ওনারা চিন্তা করেন যে হয়তো বা কোনো কারণে ফ্লাইট ডিলে হতে পারে, আসতে সময় লাগতে পারে, তো আমরা শুয়ে পড়ি। তো ওনারা শোয়া ভাব আর কি। বিশেষ করে ভাবি তার 2 বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। একটা হচ্ছে কোলে রয়েছে বাচ্চা, সেই বাচ্চা দুগ্ধপোষ্য শিশু, আর একজন একটু বড়, সে বোঝা শিখেছে আর কি। তো ওই ভাবির শাশুড়ি, সে আবার অন্য ঘরে থাকতো, তিনি তার ঘরে চলে যান একদম স্বাভাবিকভাবেই। তো ভাবি শুয়ে পড়েছেন, হঠাৎ করে দরজায় কে যেন কড়া নাড়ছে। তো উনি চিন্তা করেন তার দেবর এসেছে বুঝি। তো তিনি দরজা খুলে অবাক হয়ে যান যে তার স্বামী এবং তার দেবর দাঁড়িয়ে আছে দরজার বাইরে। তখন তিনি অবাক হন যে কি ব্যাপার, তুমি যাও নাই বিদেশে? তখন তার স্বামী গম্ভীর কণ্ঠে বলেন যে আসলে এই ভিসাটা ভুয়া ছিল, এয়ারপোর্টে গিয়ে দেখা গিয়েছে যে এই ভিসাটা ভুয়া, তা যার কারণে যেতে পারিনি, এই জন্য ফেরত আসছি। তখন বলেন যে ঠিক আছে, ভেতরে আসো, হাত মুখ ধোও, খাবার দাবার রেডি করে দেই, নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি। তো উনি খেয়াল করেন যে তার স্বামীর সাথে তার দেবরও ঘরে ঢুকলো, অথচ তার দেবরের ঘর কিন্তু অন্য ঘর। তো তিনি এই একই ঘরে ঢুকেছেন, আর ওই দরজায় নক যেহেতু হয়েছিল, যার কারণে ওনার 2 সন্তানের মধ্যে যেটা দুগ্ধপোষ্য শিশু, তার আবার ঘুম ভেঙে গিয়েছিল, আর তাকে কোলে নিয়েই মূলত দরজা খুলে দিয়েছিলেন। আর উনি চিন্তা করেছিলেন যে বাচ্চাকে বিছানার উপর রেখে যায়, কিন্তু বাচ্চা কোনো একটা কারণে কিছুতে তার মায়ের কোল থেকে নিচে নামছিল না। এদিকে তার স্বামী বলছে একে রেখে যাও, কিন্তু উনিও ওই ভাবির খালাতো বোনও উনি রেখে রাখার চেষ্টা করছেন, কিন্তু বাচ্চা কিছুতেই তার কোল থেকে যাবে না। তো চিন্তা করছেন যে রাতের বেলা একবার ঘুমিয়ে গিয়েছিল, এখন হয়তো বা বাচ্চা কোল থেকে নামতে চাইছেন। উনি বাচ্চাকে কোলে নিয়ে ঘর থেকে বাইরে বের হন। ঘর থেকে বাইরে বের হওয়ার পর উনি অন্য কাজ করছিলেন, রান্নাঘরে যান, বাচ্চা কোলে নিয়ে চিন্তা করেন একটু খাবার দাবার রেডি করি। এদিকে ওই ঘরের মধ্যে থেকে কোনো সারা শব্দ নাই, যে কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই। তারা আসলো, এসে তার মায়ের সাথে কথাও বললো না। হ্যাঁ, তো এরকমটা কেমন দেখা যায় আর কি। যেহেতু বিদেশ যেতে পারে নাই, এটা একটা দুঃসংবাদ, কিন্তু তাই বলে কারোর সাথে কথা বলবে না, ডাকবে না। তো উনি কিছুটা কাজ হাতে রেখেই উনি ঘরের দিকে একটু যেতে থাকেন যে তার স্বামী এবং তার দেবর কি করে ঘরের মধ্যে। উনি কিছুটা এগিয়ে গিয়ে ওই দরজা দিয়ে উকি দেন, এবং উকি দিয়ে যে ভয়ানক দৃশ্যটা দেখেন, এটা কোনো মায়ের পক্ষে আসলে সহ্য করা সম্ভবই নয়। উনি দেখতে পান যে তার স্বামী এবং যে দেবর বসে আছে, তারা ওই ভাবির খালাতো বোনের যে বড় সন্তান, ছেলে সন্তান, 2 পা হাতে নিয়ে সেই পা দুটি কামড়ে কামড়ে খাচ্ছে, এবং পা দুটি কিন্তু দেহ থেকে ছিঁড়ে ফেলা, রক্তে ঘর ভেসে গেছে, বিছানা ভেসে গেছে। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড জোরে একটা চিৎকার করতে গিয়েও নিজের হাত দিয়ে নিজের মুখকে চেপে ধরেন যে সর্বনাশ, এটা কি দেখলাম, আমার সন্তান এই অবস্থা। ওইদিকে কি হয়েছে, ওনার যে শাশুড়ি, সে আবার ঘর থেকে বের হয়ে এসেছে। উনিও দরজা নক করার শব্দ শুনেছিল, উনি চিন্তা করছেন কে আসলো, শুরুর দিকে বের হন নাই। পরে যখন আবার রান্নাঘরে টুংটাং আওয়াজ, এই শব্দ শুনে উনি বের হয়ে আসছেন। তখন ভাবির ওই খালাতো বোন এক দৌড়ে ওনার শাশুড়ির কাছে যান, এবং শাশুড়িকে নিয়ে বলেন যে মা কোনো কথা বলবা না, দৌড়, সোজা দৌড়। 2 জন ঝেড়ে দেন এক দৌড়। দৌড়ে পাশের এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন ওই রাতের বেলা। তারা বলে কি হয়েছে? তখন উনি তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যে আমার ছেলেকে খেয়ে ফেলছে। তখন ওনার শাশুড়িও বুঝতে পারছে না যে আসলে কি বলে, বৌমা একটু বলতেছেটা কি, সে কি পাগল হয়ে গেল? তাকে একটু স্বাভাবিক করার পর সেই ঘটনা যখন খুলে বলে, তখন ওই ভাবির খালাতো বোন বলে যে আপনারা চলেন, বাড়িতে চলেন, দেখবেন জিনিসটা। কেউ ভয়ে ঘর থেকে বেরোতেই চাচ্ছিল না, কেউ যাবে না, বলে সকাল হোক তারপর যাবো। সকাল পর্যন্ত অপেক্ষা করা হয়। এদিকে তার সন্তানের শোকে সে বারবার মূর্ছা যাচ্ছিলেন, অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আবার জ্ঞান ফিরছিল, আবার অজ্ঞান হচ্ছিলেন, এমন অবস্থা চলছিল। সকালবেলা ওই বাড়িতে গিয়ে দেখা যায় সত্যি ওই ঘরের মধ্যে
শুধু কিছু হাড়, রক্ত আর চামড়া পড়ে আছে, আর কিচ্ছু নাই। কোন মায়ের পক্ষে কিন্তু এই দৃশ্য সহ্য করা আসলেই অনেক কঠিন। 2001 সালের আগে এই ঘটনাটি ঘটেছিল, এক্সাক্ট সালটা আসলে বলা মুশকিল। তো এই কারণেই মূলত ওই ভাবি তার বাড়িতে যেতে ভয় পেতেন, তার স্বামীর বাড়িতেই বেশি থাকতেন। বাড়িতে গেলে যদি আবার ভয় টয় পান, এই কারণে উনি পারতপক্ষে ওনার বাপের বাড়িতে যেতে চাইতেন না। আর গাজীপুরে তো বনাঞ্চল রয়েছে, সংরক্ষিত বনাঞ্চল রয়েছে, বিভিন্ন জায়গায় ঝোপঝাড় জঙ্গল রয়েছে। তো এই ধরনের ঘটনা ঘটায় অস্বাভাবিক কিছু নয়। কারণ হলো, এই ঘটনা ঘটার পর ভালো একজন হুজুরকে ডাকা হয়েছিল। তিনি বলেছিলেন যে এক ধরনের পিশাচ শ্রেণীর দানবাকৃতির জিন রয়েছে, যারা ছোট ছোট বাচ্চাদের খেতে খুব পছন্দ করে। ওই সময় তোমার ছোট বাচ্চাটা ঘুম থেকে জাগার কারণে সে কিন্তু বুঝতে পেরেছিল যে এরা স্বাভাবিক কিছু নয়, সেজন্য সে কাঁদছিল এবং কোনোভাবেই সে নামতে চাচ্ছিল না। ওরা কিন্তু চাচ্ছিল যে এই বাচ্চাটাকেও তোমরা রেখে যাও, মানে তুমি রেখে যাও, কিন্তু সেটা হয়নি, তুমি নিয়ে গিয়েছিলে। যার কারণে আল্লাহর অশেষ রহমতে ওই বাচ্চাটি বেঁচে গিয়েছে। কিন্তু এই বাচ্চাটি ঘুমিয়েছিল, এ আর বাঁচতে পারেনি। তো গভীর রাত্রে কেউ যদি এভাবে ডাক দেয়, হুট করে দরজা খোলা যাবে না, আর ঘরের ভেতর ঢুকতেও দেয়া যাবে না। এই বিষয়টি ওই হুজুর অবহিত করেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ঘটনা সম্পর্কে একটি কথা আমি নিজেও বলতে চাই, কারণ এই ধরনের ঘটনা কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু ঘটে। আমি এই টাইপের ঘটনা এর আগেও কিন্তু শুনেছি, আপনারা হয়তো বা শুনে থাকবেন। আর এই টাইপের ঘটনা সত্যি যে এই পরিবারের সাথে ঘটে, বুঝতেই পারছেন সেই বাড়ির মানুষের মানসিক অবস্থাটা কেমন হয়। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।